মুম্বাইয়ে চিকিৎসক ধর্ষিতা হয়েছেন, উত্তরাখণ্ডে নার্স ধর্ষিতা হয়েছেন, এছাড়াও বেঙ্গালুরু, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা, কত বলবো, প্রতিদিন প্রতিটি রাজ্যে কোনো না কোনো মহিলা নির্যাতিতা হয়েই চলেছেন। তাহলে আমরা কি এর থেকে এটুকুনি শিক্ষা পেতে পারি যে যে লঙ্কায় যায় সেই রাবণ হয়? 151 জন এমএলএ এমপির মধ্যে 54 জন বিজেপির পক্ষ থেকে এই ধরনের গুণধর ব্যক্তিত্ব রয়েছে, আজও রয়েছে, যাদের নামে এখনো অব্দি খুন ধর্ষণের মামলা চলছে। নমস্কার, আমি অর্পিতা। নভেল অফ ইভলিউশন চ্যানেলের নতুন এক পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই সবাই বুঝে গেছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, ঠিক ভেবেছেন, এটা সত্যি কথা। আজকের ভারতে যা অবস্থা, তাতে যে কোনো বিষয়ে রাজনীতির একটু গন্ধ মিশে গেলে না, বিকেলের আড্ডাটা জমে একদম ক্ষীর হয়ে যায়। এবার আসি প্রসঙ্গে। 9th আগস্টের হত্যাকাণ্ডকে ঘিরে ডাক্তার, নার্স এবং অন্যান্য মেডিকেল স্টাফরা যেভাবে প্রতিবাদ করছেন তা সত্যি প্রশংসনীয়। কিন্তু 14ই আগস্টের রাতে হাসপাতালে দুষ্কৃতী হামলা এবং চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি ম্যাচ বন্ধ করে বিক্ষোভ দেখানোর পর যেভাবে পুলিশ লাঠিচার্জ করছে, তাতে কিন্তু রাজনীতির গন্ধ লেগেই গেছে। এরপর থেকে বিক্ষোভ যত এগিয়েছে, তত কিন্তু রাজনীতি এই কেসের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। আর এইখানেই হচ্ছে সব থেকে বড় প্রবলেম, কারণ আমাদের অতীত অভিজ্ঞতা বলছে যে কোনো ইস্যুতে যখনই রাজনৈতিক খেউখি জড়িয়ে যায়, তখনই সেই ইস্যুর গুরুত্ব কিন্তু আস্তে আস্তে ফিকে হয়ে যায়। এর কারণ হিসাবে আমি কয়েকটা কথা বলতে চাই। আচ্ছা, রাজনীতির প্রয়োজনীয়তাটা কি আপনারা বলতে পারেন? 14ই আগস্ট আমরা যে মাঠে নেমেছিলাম রাত্রেবেলা, সেটা কি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করার জন্য? নাকি সেই সময় তৃণমূল, বিজেপি, সিপিএম সবাই মিলে একজোট হয়ে আমরা মাঠে নেমেছিলাম? আমার তো মনে হয় না কারোর প্ররোচনায় আমরা মাঠে নেমেছিলাম। জনতা এক হয়েছিল উই ওয়ান্ট জাস্টিসের ধ্বনিতে। তাহলে যদি সেটাই হয়, আমাদের যদি জাস্টিস চাওয়াটাই একমাত্র লক্ষ্য হয়, তাহলে আজকে আমরা কেন দলাদলি করছি বলতে পারেন? বোধহয় আমরা কেউই জানি না এই দলাদলিটা চলে এলো কিভাবে বা কেন। কারণ এই দলাদলির মাধ্যমে কিন্তু বিরোধী পক্ষরাই বেশি ফায়দা লুটবে। এছাড়া আজ পর্যন্ত এমন কোনো কেস কি আপনারা দেখেছেন যে কেসে
জনগণ স্বতঃস্ফূর্তভাবে এভাবে পথে নেমেছে বিচারের আশায়? আমার তো মনে পড়ে না। তাই রাজ্য সরকার কি আমাদের এই জনরোষকে ভয় পাচ্ছেন? তাই কি তিনি নিজে হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে ফেলছেন? জনরোষকে দমন করার জন্য তিনি পুলিশকে মাঠে নামাচ্ছেন। এছাড়া আরো একটা বিষয়ে মানুষ আস্থা হারিয়ে ফেলছে। অ্যাকচুয়ালি রাজ্য সরকার চাইছেনটা কি? রাজ্য সরকার জনরোষ থামানোর জন্য যেমন পুলিশ প্রশাসনকে নামাচ্ছেন, তেমনি সুপ্রিম কোর্টে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে চাইছেন। তাহলে আসলে সরকার চাইছেটা কি? এখানে কিন্তু একটা কথা বলা যেতেই পারে, সরকারের প্রতি মানুষ কিন্তু আস্তে আস্তে আস্থা হারিয়ে ফেলছেন। সেটা কিন্তু বিভিন্ন কারণে, যেমন এসএসসি নিয়োগ পর্ব, সন্দেশখালী কাণ্ড, বর্তমানের এই ঘটনাটি, এগুলো যেমন রয়েছে, তেমনি এটাও আমাদেরকে মনে রাখতে হবে বর্তমানের এই চিকিৎসক ধর্ষণ, খুন এবং হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলাটা কিন্তু সম্পূর্ণরূপে সিবিআই তদারক করছেন। তো সেখানে কোনো প্রমাণ যদি লোপাট হয়েও থাকে, সেটা কোর্ট বলবে। আমরা কেন নিজেদের মধ্যে দলাদলি করছি? এবারে যে সমস্ত বিরোধী পক্ষরা গলাবাজি করছেন তাদের বিষয়ে একটু বলি। তারা তাদের নিজেদের রাজ্যে কি কি করেছেন সেগুলো একটু খোঁজ নিয়ে দেখি। হাতরাস কাণ্ড, নির্ভয়ার মতো জঘন্য অপরাধ, যে কেসের আজও অবধি সুরাহা হয়নি। এছাড়া এই রকম একটা কাণ্ডের মধ্যেও গত শনিবার অসমে 10ম শ্রেণীর একজন ছাত্রী ধর্ষিতা হয়েছেন, মুম্বাইয়ে চিকিৎসক ধর্ষিতা হয়েছেন, উত্তরাখণ্ডে নার্স ধর্ষিতা হয়েছেন। এছাড়াও বেঙ্গালুরু, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা, কত বলবো, প্রতিদিন প্রতিটি রাজ্যে কোনো না কোনো মহিলা নির্যাতিতা হয়েই চলেছেন। এদের বিষয়ে যারা অ্যাকশন নেবেন তারা একে অপরের দোষ খুঁজে বেড়াচ্ছেন। তাহলে আপনি কি করতে পারেন? এবারে আমি প্রশ্ন করি আপনাদেরকে, এই যে সরকার বসছেন, এক এক সময় এক একজন সরকার দলবদল হয়ে বসছেন, তাদেরকে বসাচ্ছে কে? আমরা। তাহলে আমরাই যদি বসাই, আমরা কিভাবে আশা করব যে এই সব মানুষেরাই আমাদের সুরক্ষা দেবে? তারা নিজেরা এত বড় বড় কথা বলছেন, যে সমস্ত রাজনৈতিক নেতারা এত বড় বড় নারী সুরক্ষার পাঠ দিচ্ছেন, তারা নিজেদের রাজ্যে কতখানি নারী সুরক্ষা দিয়েছেন কি আদৌ? তাহলে এবার একটু পরিসংখ্যানের দিকে তাকাতে হয়। 1990 সাল থেকে শুরু করি। 1990 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামেও কিন্তু এ ধরনের কলঙ্ক ছড়িয়েছিল। কিভাবে? ডক্টর অনিতা দেওয়ানের কেসটি হয়েছিল, যিনি ধর্ষিতা হয়েছিলেন, এবং সেই সময়ই নাহার বানু কেস হয়েছিল, যিনি একজন পথনিবাসী মহিলা ছিলেন, তাকেও ধর্ষিতা হতে হয়েছিল। সেই সময় কিন্তু কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পদত্যাগ দাবি করেছিলেন। আর আজকে চিত্রটা কিন্তু পাল্টে গেছে। আজকে কিন্তু মুখ্যমন্ত্রীর জায়গাটা বদল হয়ে গেছে। তিনি কংগ্রেস নেত্রী ছেড়ে এখন মুখ্যমন্ত্রী পদে এসে গেছেন। তাহলে আমরা কি এর থেকে এটুকুনি শিক্ষা পেতে পারি যে যে লঙ্কায় যায় সেই রাবণ হয়? ঘটনাটা শুধু বইয়ের পাতার
এপাট ওপাট। এছাড়া 2013 থেকে 2017 কংগ্রেসের আমল, সেই সময় 6565 জনের ধর্ষণ এবং খুনের মামলা রয়েছে এবং বর্তমানে এখনো অবধি কংগ্রেসের অনেক এমপির নামে আজও অবধি খুন, ধর্ষণ এবং ইফটিজিং এর মামলা চলছে। তাহলে আজকে রাহুল গান্ধী যে টুইট করে বলছেন, সেই টুইটের কি আদৌ গ্রহণযোগ্য হবে? এরপর কেন্দ্রে তখন বিজেপি সরকার 2008 থেকে 2012 মধ্যে। এই সময় এই ধরনের কেস 1538 থেকে 2128 গিয়ে পৌঁছেছিল। এছাড়া রইল 2002 সালে গুজরাটে বিজেপি সরকার চলাকালীন বিলকিস বানোর মামলা। এখানে বিলকিস বানো নামে একজন অন্তঃসত্ত্বা মুসলিম মহিলাকে গণধর্ষিতা হতে হয়েছিল, যার যে কেস আজও অসম্পূর্ণই থেকে গেছে। এসব থেকে আমরা মোটামুটি কি শিক্ষা পাচ্ছি? আপনি যাকেই সমর্থন করুন না কেন, সেখানেই সঠিকভাবে খোঁজ নিয়ে দেখবেন এই ধরনের গুণধর ব্যক্তিত্ব প্রতিটি দলেই কেউ না কেউ অবশ্যই আছেন। এরপর আসি তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে তো কিছু বলার অপেক্ষাই রাখে না। তাদের ঝুলিতে রয়েছে 2013 সালে কান্দনী মামলা, পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ড, সন্দেশখালী কাণ্ড। এছাড়াও সব থেকে বড় ঘটনা হচ্ছে তারা লক্ষ্মী ভান্ডার দিতে দিতে ভুলে গেছেন আমাদের মতো সাধারণ ঘরের মানুষদের ক্ষেত্রে ঘরের লক্ষ্মীর দাম অনেক বেশি। তাদেরকে আর যাই হোক 10 লক্ষ টাকায় কেনা যায় না। তাহলে আমরা একটা সলিউশনের দিকে আসি। সলিউশন হচ্ছে, যেখানেই যান না কেন আপনার নিজের গণতান্ত্রিক অধিকারটাকে বজায় রেখে চলতে হবে। এছাড়াও আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম এই ধরনের সিরিয়াস ক্রাইম হ্যান্ডেলের জন্য একটা আলাদা সংগঠন বা আলাদা আইনও তৈরি করা যেতে পারে, যাতে এই ধরনের কেসগুলো তাড়াতাড়ি সলভ হয়। কিন্তু আমার মনে হয় না সেটা খুব একটা কার্যকরী হবে বলে। কারণ নিজে দোষ করে কিন্তু নিজে প্রমাণ লোপাট করাই যায়। সেটার জন্য কমিটি গঠন করে পাবলিসিটি করা যায় না যে আমি দোষী। এছাড়া বর্তমানের কেন্দ্রীয় সরকারের 151 জন এমএলএ এমপির মধ্যে 54 জন বিজেপির পক্ষ থেকে এই ধরনের গুণধর ব্যক্তিত্ব রয়েছে, আজও রয়েছে, যাদের এখনো অবধি, যাদের নামে এখনো অবধি খুন ধর্ষণের মামলা চলছে, এর মধ্যে এখনো অবধি চলছে। আমি আবারও বললাম, এরপর 2016 থেকে 19-এর মধ্যে বিজেপি সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগানটির জন্য খরচ হয়েছিল 446.72 কোটি টাকা, যার মধ্যে মাত্র 78% খরচ হয়েছে শুধুমাত্র প্রচারের পেছনে। এবার আপনারাই ভাবুন কি হবে। তবে 2015 সালে হোম মিনিস্ট্রির একটা প্রস্তাব এসেছিল ইনভেস্টিগেটিভ ইউনিটস অন ক্রাইম এগেনস্ট ওমেন, কিন্তু সেটাও যে খুব বেশি একটা কার্যকর হয়েছে বলে মনে হয় না। মোটামুটি নইব চ, কাজের কাজ কিছুই হয়নি। তাহলে আমাদের মতো সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, সেহেতু আমাদের হাতে ক্ষমতা আছে,
কে আসবে কে যাবে, কিন্তু দল বদল অর্থাৎ দল বদল হতেই থাকবে। ধর্ষক হবেন সাংসদ, সিবিআই এর প্রহসন চলতেই থাকবে। কিন্তু এর মধ্যে আমার একটা আশঙ্কা আছে, আমাদের মতো সাধারণ মানুষের জীবন কি উন্নত হবে? এটা কি আমরা কেউ ভেবে দেখেছি? তাই আমি বলবো, আজকের এই প্রজন্মকে এইভাবেই লড়াই করে বিক্ষোভ করে এগিয়ে যেতে হবে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত হয় এবং আমরাই ঠিক করব সরকারে কে থাকবে আর কে যাবে। আজ এই পর্যন্তই। আমার আলোচনার বন্ধ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।